সুপ্রিয় বন্ধুরা, মতিউর রহমান রিন্টুর লেখা আমার ফাঁসি চাই গ্রন্থের অডিও বুক সিরিজের দ্বিতীয় পর্বে সকলকে স্বাগতম। আজকের পর্বে আমরা শুনব ৭ মার্চের ভাষণ। এরই মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব ৭ মার্চ রেসকোর্স ময়দানে সোহরাওয়ার্দী উদ্যান জনসভা ডাকলেন। ভোর না হতেই লক্ষ লক্ষ বাঙালি রেসকোর্স ময়দানে সমবেত হলো স্বাধীনতার প্রশ্নে নেতার রায় শোনার জন্য। লক্ষ লক্ষ জনতার সামনে এসে দাঁড়ালেন জনতার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেও স্বাধীনতা ঘোষণা করলেন না। পাকিস্তান সরকারের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মূলত 4টি কন্ডিশন বা দাবি নিয়ে তার ভাষণ শেষ করলেন। বঙ্গবন্ধু বললেন, আমার দাবি মানতে হবে প্রথম, তারপর তিনি বিবেচনা করে দেখবেন অ্যাসেম্বলিতে যাবেন কি যাবেন না। যদিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তারপরও বলা যায় না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭১-এ ৭ মার্চ স্বাধীনতা ঘোষণা করেননি। ৭ মার্চ ৭১-এ তিনি স্বাধীনতা ঘোষণা করেও স্বাধীনতা ঘোষণা করেননি। অজ্ঞাত কারণে তিনি ৭১-এ ৭ মার্চ পরিষ্কারভাবে স্বাধীনতা ঘোষণা না করে স্বাধীনতা ঘোষণা করতে একটুখানি বাকি রাখলেন এবং পাকিস্তান সরকারের উদ্দেশ্যে 4টি দাবি করলেন। আবার তার এই দাবি মেনে নেওয়ার জন্য পাকিস্তান সরকারকে সুনির্দিষ্ট কোনো সময়সীমাও বেঁধে দিলেন না। তবে তার নির্দেশে যে অসহযোগ আন্দোলন তখন চলছিল তা বজায় রাখার নির্দেশ তিনি দেন এবং সেই সাথে নতুন করে যোগ করলেন খাজনা, ট্যাক্স সব বন্ধ করে দেওয়ার নির্দেশ। হরতাল প্রত্যাহার করলেন। স্কুল, কলেজ, অফিস, আদালত, কলকারখানা সব বন্ধ ঘোষণা করলেন। মাস শেষে কর্মচারীদের বেতন নিয়ে আসতে বললেন। শিল্পের সব মালিককে শ্রমিকের বেতন পৌঁছে দিতে বললেন। রেডিও টেলিভিশন তার সংবাদ পরিবেশন না করলে বাঙালিদের রেডিও টেলিভিশন যেতে নিষেধ করলেন। আন্দোলনে নতুন মোড় নিল। বাঙালি বুঝতে পারল স্বাধীনতা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। কিন্তু ঠিক কবে থেকে স্বাধীনতার যুদ্ধ বা যুদ্ধ শুরু হবে এবং কিভাবে হবে তা নিয়ে ছিল অস্পষ্টতা ও সংশয়। কারোরই সঠিক কোনো পরিষ্কার ধারণা ছিল না। কোনো এক অজ্ঞাত কারণে ৭১-এর ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এককভাবে সুস্পষ্ট করে স্বাধীনতা ঘোষণা করলেন না কেন, তা কখনো কোনো দিন পরিষ্কার জানা যায়নি। বিশ্লেষণ ও সাময়িক পরিসংখ্যানে জানা যায় ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি পাকিস্তান সাথে সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ঘোষণা করতেন এবং সুদূর ১২,০০০ মাইল থেকে আসা পাকিস্তানি সৈন্যদের বন্দী করতেন, তাহলে পাকিস্তানি সৈন্যদের সাথে বাঙালি সৈন্য, ইপিআর, পুলিশ ও জনতার যে লড়াই বা যুদ্ধ হতো, সেই যুদ্ধে মাত্র কয়েকদিনের মধ্যেই সামান্য রক্তপাতে বিনিময়ে আমাদের দেশ মুক্ত বা স্বাধীন হতো। ১৯৭১ সালে ৭ মার্চ পর্যন্ত বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তানি সৈন্য সংখ্যা এতই নগণ্য ছিল যে পাকিস্তানি, পাঞ্জাবি, সিদ্ধি, বেলুচ সৈন্য বাঙালি সৈন্যদের কাছে অসহায় এবং মুখাপেক্ষী ছিল। আবার এই পাকিস্তানি, পাঞ্জাবি, সিদ্ধি, বেলুচ সৈন্যদের অধিকাংশই ছিল অফিসার, যারা যুদ্ধ পরিচালনা করে কিন্তু নিজেরা সরাসরি যুদ্ধ করে না। এই নগণ্য সংখ্যক পাকিস্তানি সৈন্যকে ধরাশায়ী বা পরাস্ত করতে বাঙালি সৈন্য, ইপিআর, আজকের বিডিআর, পুলিশ এবং ৭.৫ কোটি জনতার কোনো ক্রমেই সপ্তাহের বেশি সময় লাগত না। কিন্তু অজ্ঞাত কারণে ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্পষ্টভাবে সরাসরি স্বাধীনতা ঘোষণা না করে এবং অনির্দিষ্ট সময় দিয়ে পাকিস্তানের জন্য 4টি দাবি বা শর্ত দেওয়ায় সুযোগ পাকিস্তান দিবারাত্রি তাদের সৈন্য এবং অস্ত্র বাংলাদেশে এনেছে। ১৯৭১ সালে ৭ মার্চ পর্যন্ত বাংলাদেশে পাকিস্তানের যত নন বেঙ্গলি সৈন্য ছিল, ৭ মার্চ শেখ মুজিবুর রহমানের ভাষণের পর ৭ মার্চ থেকে ২৫শে মার্চ পর্যন্ত পাকিস্তান বাংলাদেশ তার সৈন্য ও অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বহুগুণ বৃদ্ধি করে এবং পাকিস্তানি নন বেঙ্গলি সৈন্যের সংখ্যা যখন বাঙালি সৈন্যের সংখ্যা চাইতে বহুগুণ বৃদ্ধি হয়, কেবল তখনই পাকিস্তানিরা বাঙালিদের উপর আক্রমণ শুরু করে। বঙ্গবন্ধু ৭ মার্চ ভাষণে পাকিস্তানিদের আক্রমণ প্রতিহত করতে রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার কথা বলেছেন। যার যা আছে তাই নিয়ে মোকাবেলা করার কথাও বলেছেন। খাজনা, ট্যাক্স বন্ধ করে দেওয়ার কথা বলেছেন।
বাংলাদেশ থেকে পাকিস্তানে টাকা পয়সা পাঠানো বন্ধ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশ থেকে পাকিস্তানে আর 1 পয়সাও পাচার হতে পারবে না। কিন্তু বাংলাদেশে আর একজনও পাকিস্তানি সৈন্য আনা যাবে না, এ কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো বলেননি। ফলে পাকিস্তান 7 মার্চ থেকে তৎকালীন ঢাকা তেজগাঁও বিমানবন্দর দিনরাত 24 ঘন্টা শুধু সৈন্য আনার কাজে ব্যবহার করেছে। পাকিস্তান আমাদের দেশে 12,000 মাইল দূরবর্তী একটি দেশ। শুধু দূরত্বটাই মুখ্য নয়, আমাদের বাংলাদেশ আর পাকিস্তানের ঠিক পুরোপুরি মাঝখানে রয়েছে পাকিস্তানের চির শত্রু দেশ ভারত। এই মাঝখানের শত্রু ভাবাপন্ন বিশাল ভারতটোপকে পাকিস্তানিদের বাংলাদেশে আসা কিছুতেই সম্ভব ছিল না, প্রশ্নই ওঠে না। ভৌগোলিক কারণেই অতি সহজ স্বল্প সময়ে স্বল্প প্রাণহানিতে আমাদের দেশ স্বাধীন হওয়া খুবই সম্ভব ছিল, উচিত ছিল। এমন হওয়াও বৈচিত্র্য ছিল না যে বিনা যুদ্ধে বিনা রক্তপাতেই আমাদের দেশ স্বাধীন হতো। কিন্তু আমাদের স্বাধীনতার জন্য কার্যকরী ব্যবস্থা না নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক পাকিস্তানিদের দীর্ঘ সময় দেওয়ার কারণেই আমাদের স্বাধীনতার জন্য 30 লক্ষ মানুষের প্রাণ দিতে হলো। 30 লক্ষ শহীদের এই সংখ্যা নিয়েও প্রশ্ন আছে। 2 লক্ষ মা বোনদের ইজ্জতও দিতে হলো। এই 2 লক্ষ বীরাঙ্গনাদের সংখ্যা নিয়েও প্রশ্ন আছে। আসলে শেখ মুজিবুর রহমান মানসিকভাবে স্বাধীনতার জন্য প্রস্তুত ছিলেন না, অথবা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র তিনি চাননি। পাকিস্তানিরা আমাদের উপর স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ চাপিয়ে দিয়েছিল এবং তাদের আক্রমণ ও হত্যাযজ্ঞের ফলে আমাদের মুক্তিযুদ্ধ করতে বাধ্য হই, অর্থাৎ পাকিস্তানিরাই আমাদের স্বাধীন হতে বাধ্য করেছে। 71 সালে 7 মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের কাছে যে 4টি দাবি করেছিলেন, সামরিক আইন মার্শাল ল তুলে নিতে হবে, সমস্ত সেনাবাহিনী লোকদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করতে হবে। এই দাবিগুলো যদি পাকিস্তানিরা মেনে নিত তাহলে কি আমাদের মুক্তিযুদ্ধ করতে হতো? পাকিস্তান মতে শেখ মুজিবুর রহমানের 7 মার্চের দাবি পাকিস্তান যদি মেনে নিত তাহলে যাই হোক এই যাত্রায় বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান ছিলেন পাকিস্তানের নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতা। পাকিস্তানিরা যদি শেখ মুজিবকে নির্বাচিত নেতা হিসেবে ক্ষমতা দিত, যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন, তাহলে তো আমরা নিশ্চয়ই পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র হতাম না, বরং বঙ্গবন্ধুও তা চাইতেন না। জনগণ কর্তৃক নির্বাচিত বাঙালি জনপ্রতিনিধিদের কাছে পাকিস্তানি সামরিক শাসকরা ক্ষমতা হস্তান্তর করবে এবং বাঙালি জনপ্রতিনিধিরা পাকিস্তান সরকার পরিচালনা করবেন, এই তো ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃত কথা। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ ছিল বাঙালি, এই সংখ্যাগরিষ্ঠ বাঙালিরাই পাকিস্তান শাসন করবে, এটাই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূল মন্ত্র। ঘটনা প্রবাহের ঐতিহাসিক বিশ্লেষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তানের শেষ ব্যক্তি যিনি পাকিস্তানের অখণ্ডতায় দৃঢ়ভাবে বিশ্বাসী ছিলেন। ঐক্যবদ্ধ পাকিস্তানের প্রতি শেখ মুজিবুর রহমান ছিল পূর্ণ অনুগত্য। পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে যাক, পাকিস্তান টুকরো হয়ে যাক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনোই তা চাননি। আর চাননি বলেই প্রয়োজনীয় সুযোগ থাকা সত্ত্বেও তিনি পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র তৈরির জন্য কোনো বাস্তব কার্যকর ভূমিকা নেননি। শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণ হলো ট্রিমেন্ডাস কন্ডিশনাল স্পিচ, যে ভাষণে পাকিস্তানি রক্ষার শেষ চেষ্টা হিসেবে শেখ মুজিবুর রহমান কাছে ক্ষমতা হস্তান্তরের শর্ত দেওয়া হয়েছিল। আবার ক্ষমতা না দেওয়া হলে পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সতর্ক হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 7 মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ছিল বিশ্ব ইতিহাস অদ্বিতীয় এক অনন্য ঐতিহাসিক ভাষণ, যে ভাষণে তিনি স্বাধীনতার ঘোষণা করেও স্বাধীনতার ঘোষণা করেননি। সে কারণে আমাদের স্বাধীনতা ঘোষণার তারিখ বা দিন এবং স্বাধীনতার ঘোষক নিয়েও চিরবিতর্ক। আমরা 26শে মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করি। তার মূল কারণ হলো 25শে মার্চ দিবাগত রাত 12টার পর পাকিস্তানি সেনাবাহিনী ঘুমন্ত বাঙালিদের উপর পৈশাচিক আক্রমণ ও গণহত্যাযজ্ঞ শুরু করে। 25শে মার্চ দিবাগত গভীর রাত, অর্থাৎ ঘড়ির সময় অনুযায়ী তা 26শে মার্চের প্রথম প্রহর ধরা হয় বলেই 26শে মার্চকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করি। প্রকৃতপক্ষে পাকিস্তানি সৈনিকদের আক্রমণ আর ঘড়ির সময় হিসেবে নিয়েই 26শে মার্চকে স্বাধীনতা দিবস ধরা হয়।
এই হিসেবে যদি পাকিস্তানিরা আমাদের 26শে মার্চের আগে অথবা পরে যে কোনো দিন আক্রমণ করত, তাহলে সেই দিনই আমাদের স্বাধীনতা দিবস হিসেবে চিহ্নিত হতো। সত্যি কথা বলতে কি, কেউই সঠিক সময়ে পূর্ণাঙ্গরূপে আমাদের স্বাধীনতা ঘোষণা করেননি। যদিও বলা হয়ে থাকে 25শে মার্চ রাত 12টার পর টেলিগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন, কিন্তু টেলিগ্রামের ওই ঘোষণার যথার্থতা খুঁজে পাওয়া যায়নি। টেলিগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাটি তখনকার সময়ে 7.5 কোটি বাঙালির কেউ পেয়েছে বা কেউ শুনেছে বলে আজ পর্যন্ত এমন কেউ দাবি করেননি। 23শে মার্চ হলো পাকিস্তান দিবস। এই 23শে মার্চে পাকিস্তান দিবসে তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ সহ সারা বাংলাদেশে সকল সরকারি বেসরকারি ভবন এবং শহরের বাড়িগুলোতে সবুজ সাদা চাঁদ দ্বারা পাকিস্তানি পতাকা তোলা হতো। শহরের রাস্তাগুলো পাকিস্তানি পতাকা দিয়ে সাজানো হতো এবং রাষ্ট্রীয় সামাজিক নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে 23শে মার্চ পাকিস্তান দিবস হিসেবে পালন করা হতো। কিন্তু 71-এর 23শে মার্চ পাকিস্তান হিসেবে পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশের কোথাও কোনো সরকারি বেসরকারি ভবনে পাকিস্তানি পতাকা তো ওড়ানো হয়নি, বরং জনগণ স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে এদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রতিটি সরকারি বেসরকারি ভবনে, প্রতিটি বাড়িঘরে, রাস্তাঘাটে, গ্রাম বাংলার গাছে গাছে, এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবের বাসভবনেও সবুজের মাঝে লাল বৃত্তের উপর হলুদ রঙের মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে দিয়ে পাকিস্তানের যবনিকাপাত ঘটালো। পাকিস্তান দিবসে পাকিস্তানি পতাকা উড়ল না, পাকিস্তান সৈন্যরা কুচকাওয়াজ করল না, পাকিস্তানি কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না। তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত পন্থায় সোজাসুজি স্পষ্ট করে বাংলায় স্বাধীনতা ঘোষণা করেননি। কি এক অজ্ঞাত কারণে শেখ মুজিবুর রহমান মুখ খোলেননি, নীরব ছিলেন। স্বাধীনতা ঘোষণার বৈধ রাজনৈতিক দায়িত্ব কেবল শেখ মুজিবকে বাঙালি জাতি দিয়েছিলেন, কিন্তু শেখ মুজিবুর রহমান জাতি কর্তৃক প্রদত্ত রাজনৈতিক দায়িত্ব পালন করে স্বাধীনতা ঘোষণা করেননি। ওই পরিস্থিতিতেই অন্য কারো পক্ষে স্বাধীনতা ঘোষণা করা সম্ভব ছিল না, কেননা শেখ মুজিব ছিলেন বাঙালির আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। তবে পাকিস্তানিরা ভয়, লোভ, অন্য কিছুর বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চান না এরকম কোনো স্বীকারোক্তি আদায় করতে পারেননি। যদি শেখ মুজিবুর রহমান স্বাধীনতার বিপক্ষে কোনো কথা বলতেন, তাহলে আমাদের স্বাধীনতা পাওয়া ডিফিকাল্ট হয়ে যেত। অপরদিকে 27শে মার্চ প্রত্যুষে চট্টগ্রাম কালুরঘাট বেতারকেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান 2 রকম স্বাধীনতা ঘোষণা করেন। মেজর জিয়াউর রহমান প্রথম ঘোষণা দেন, আই অ্যাম মেজর প্রেসিডেন্ট পিপলস রিপাবলিক অব বাংলাদেশ, আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অব বাংলাদেশ। মেজর জিয়াউর রহমান দ্বিতীয়বার ঘোষণা দেন, আই অ্যাম মেজর জিয়া, I declare independence of Bangladesh on behalf of our great leader Sheikh Mujibur Rahman. মেজর জিয়াউর রহমান বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস, পুলিশ এবং জনতাকে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান এবং সারা দুনিয়ার কাছে মুক্তিযুদ্ধের পক্ষে সাহায্যের আবেদন জানান। যদিও জিয়াউর রহমানের 27শে মার্চ সকালে এই ঘোষণা দেওয়ার আগেই 25শে মার্চ দিবাগত গভীর রাতে, অর্থাৎ ঘড়ির সময় অনুযায়ী 26শে মার্চ প্রথম প্রহরেই ঢাকাতে ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেল এবং পুলিশ পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয়। পাকিস্তানি সৈন্যরা ঢাকায় রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টার এবং ঢাকার পিলখানায় ইপিআর হেডকোয়ার্টারে আক্রমণ করলে ইস্ট পাকিস্তান রাইফেলস এবং পুলিশ পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ না করে পাল্টা আক্রমণ করে এবং আমরা ছাত্র জনতা ওই রাতে ঢাকার বিভিন্ন থানা থেকে পুলিশের রাইফেল এনে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেই। কিন্তু আমাদের রাইফেল চালানোর ট্রেনিং প্রশিক্ষণ না থাকায় আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে ওই রাতে যুদ্ধ করতে পারিনি। ইপিআর ও পুলিশের ওই রাতের যুদ্ধটা ছিল মূলত আত্মরক্ষার্থে। কারো কোনো প্রকার নির্দেশ ও ঘোষণা ছাড়াই ইপিআর আর পুলিশ পাকিস্তানিদের বিরুদ্ধে 25শে মার্চ দিবাগত গভীর রাতেই যুদ্ধ শুরু করে দিয়েছিল। তারপরও বলা চলে মেজর জিয়াউর রহমানের 27শে মার্চের সকালের স্বাধীনতা ঘোষণায় মুক্তি পাগল গোটা বাঙালি জাতি ভীষণভাবে আশান্বিত হয়েছিল, অনুপ্রাণিত হয়েছিল। বিশেষ করে যারা দেশের জন্য যুদ্ধ করতে জন্য মানসিকভাবে চূড়ান্ত প্রস্তুত হয়েছিল, তাদের মধ্যে জিয়াউর রহমানের এই স্বাধীনতা ঘোষণা অভূতপূর্ব চাঞ্চল্যকর সৃষ্টি করেছিল, উৎসাহ, উদ্দীপনা, প্রেরণার সৃষ্টি করেছিল।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ায় কোনোরূপ চেষ্টা না করেও পাকিস্তানিদের হাতে গ্রেপ্তার হন। অজ্ঞাত কারণে তিনি কিছুটা ইচ্ছাকৃতভাবে পাকিস্তানিদের হাতে বন্দী হন বলে অনুমান করা হয়। 27শে মার্চ থেকে ঢাকার বাসিন্দারা দিশেহারা হয়ে লক্ষ লক্ষ নরনারী, আবাল, বৃদ্ধ বনিতা পিঁপড়ার সারির মতো ঢাকা শহর থেকে পায়ে হেঁটে গ্রামের দিকে চলে যায়। শহর ছেড়ে চলে যাওয়া মানুষের এই কাফেলাকে একমাত্র রোজ কিয়ামতের কাফেলার সাথেই তুলনা করা চলে। সবুজ গ্রাম আর গ্রামের মেঠো পথ ভরে ওঠে শহর ফেলে পালিয়ে যাওয়া লক্ষ লক্ষ মানুষে মানুষ। শহর থেকে আসা লক্ষ লক্ষ মানুষকে গ্রামের কৃষক কৃষানি নিজের সন্তানের মতো তাদের বুকে ঠাঁই দেয়। গ্রামের মানুষ রাস্তায়, পথে, মাঠে ঘাটে চিড়া, গুড়, মুড়ি বা ডাব যা কিছু সহায় সম্বল ছিল তার সবটুকুই উজাড় করে বাড়িয়ে দিয়েছে শহর থেকে আসা মানুষের সাহায্যে। শহর ছেড়ে পালিয়ে আসা মানুষের এতটুকু কষ্ট যেন না হয় তার সব দায়িত্ব গ্রামবাসীর। গ্রামের প্রতিটি বাড়িতে দিনরাত্রি ভাত রান্না হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ খাচ্ছে। কে খাচ্ছে, কার বাড়িতে খাচ্ছে, কার ভাত খাচ্ছে কেউ তা জানে না। যারা খাচ্ছে তারা জানে না কে খাওয়াচ্ছে, আর যারা খাওয়াচ্ছে তারাও জানে না কাদের খাওয়াচ্ছে। মানুষে মানুষে এক মহামিলন, এক মহাভ্রাতৃত্ব। কখনো পৃথিবীতে এমন হয়েছে কিনা কিংবা আর হবে কিনা জানি না। মানুষ মানুষের এত আপন, নিজের চাইতে মূল্যবান অপরজন। এই দৃশ্য যারা দেখেনি তারা কোনোদিন বুঝবে না, তাদের কোনোদিন বোঝানো যাবে না। পৃথিবীতে এমন কোনো ভাষা বা শব্দ নেই, এমন কোনো লেখক নেই যে লেখক ওই সময়ের মানুষের ঐক্য, ভ্রাতৃত্ব, সহমর্মিতা আর নিজের চাইতে অপরকে বেশি ভালোবাসার চিত্র তুলে ধরতে পারবে। ঢাকা থেকে পায়ে হেঁটে ফরিদপুর, গোপালগঞ্জ, মুকসুদপুর গ্রামের বাড়িতে গিয়েছি। কত নদী পার হয়েছি পদ্মা নদী। 5 দিন 5 রাত্রি পথ চলেছি, তারপর গ্রামের বাড়ি এসেছি। একটি পয়সাও খরচ হয়নি, কোথাও একটি পয়সাও লাগেনি। গ্রামের মানুষ খাইয়েছে, নৌকার মাঝি নদী পার করে দিয়েছে, বিনা পয়সায় খাওয়ানে থাকতে দেওয়া, নদী পার করে দেওয়া, এ যেন গ্রামের মানুষের মহাপবিত্র নৈতিক দায়িত্ব ছিল। হাঁটতে হাঁটতে পথিমধ্যে কত গর্ভবতী মা বোন সন্তান প্রসব করেছে, আর গ্রামের মা বোনেরা তার সেবার ভার তুলে নিয়েছে আপন করে। এপ্রিলের প্রথম সপ্তাহ, এবার মুক্তিযুদ্ধে যাওয়ার পালা। কিভাবে মুক্তিযুদ্ধ করা যায় 17 এপ্রিল আকাশবাণী কলকাতা থেকে বারবার ঘোষণা এসেছে, আজ রাত 8টার পর একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। রাত 8টার আকাশবাণী কলকাতা বেতারের বাংলা খবরে বলা হলো, সংবাদদের পর একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। দেশাত্মবোধক গান দিয়ে শুরু হলো অনুষ্ঠান। আমাদের মুক্তিযুদ্ধের এবং বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ দিন ও শ্রেষ্ঠ ঘটনাটির কথা। আজ 17 এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথ তলায় আম্রকাননে জননেতা তাজউদ্দিন আহমেদ এর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের কথা জানানো হলো। মেহেরপুর বৈদ্যনাথ তলার নাম ইতিহাসে স্বর্ণাক্ষর দিয়ে নতুন করে রাখা হলো মুজিবনগর, এবং এই মুজিবনগরেই তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে শপথ নিল বাংলাদেশের প্রথম এবং বিপ্লবী সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে করা হলো বাংলাদেশের রাষ্ট্রপতি, এবং অনুপস্থিতিতেই উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে করা হলো অস্থায়ী রাষ্ট্রপতি, এবং তাজউদ্দিন আহমেদকে করা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে মন্ত্রিসভাও গঠিত হলো। জেনারেল ওসমানীকে করা হলো প্রধান সেনাপতি। অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান সেনাপতি সকলের শপথ অনুষ্ঠানও হলো এই মুজিবনগরে। এখানে প্রবাসী সরকার গার্ড অফ অনার দেওয়া হলো। শুরু হলো মুক্তিযুদ্ধের নতুন যাত্রা। বাঙালির ইতিহাসে সংযোজিত হলো নতুন অধ্যায়ে। আমাদের মুক্তিযুদ্ধের সুসংগঠিত হলো। আমাদের দেশের প্রায় 1 কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিল। আমরা যারা মুক্তিপাগল কিশোর, তরুণ, যুবক, আমরা ভারতে গিয়ে সামরিক প্রশিক্ষণ অর্থাৎ আর্মি ট্রেনিং নিলাম এবং মুক্তিযোদ্ধা হলাম। মুক্তিযোদ্ধা হওয়ার আগে শুধু ভাবতাম কবে মুক্তিযোদ্ধা হব, কিভাবে মুক্তিযোদ্ধা হব। ভাবতে ভাবতে গ্রামের বাড়ি থেকে আবার ঢাকায় চলে এলাম। এই ঢাকাতে আমি জন্মেছি, শিশু থেকে কিশোর হয়েছি। ওখানে আমার সব বন্ধুবান্ধব। গ্রামের বাড়িতে আমার কোনো বন্ধুবান্ধব নেই। মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত একজন বন্ধু তো খুবই দরকার। কাজেই আবার শত্রুর প্রধান ঘাঁটি ঢাকায় চলে এলাম। প্রতিদিনই ভাবি মুক্তিযুদ্ধে যাব, কিন্তু রাতে শুধু মার কথা মনে হয় আমি যুদ্ধে চলে গেলে আমার মা শুধু কাঁদবেন। আমার জন্য মা অনেক কষ্ট পাবেন, অনেক কাঁদবেন। আমার আর কোনো পিছু টান নেই, শুধু মা। আব্বার কথা আমি মোটেও ভাবি না।
মার জন্যই মনটা আমার কেমন হয়ে যায়, কেমন জানি সব এলোমেলো হয়ে যায়। এভাবে ভাবতে ভাবতে কয়েকদিন চলে যায়। মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য মনটা আমার অস্থির হয়ে আছে, কিন্তু মাকেও ছাড়তে পারি না, মুক্তিযুদ্ধেও যাওয়া হয় না। একদিন আমার মনে হলো সব ছেলেরই তো মা আছে, ছেলে যুদ্ধে গেলে তো মা কাঁদবেই। মার কান্নার কথা ভেবে ছেলে যদি মুক্তিযুদ্ধে না যায় তাহলে তো মুক্তিযুদ্ধ হবে না, দেশও স্বাধীন হবে না। মা না, মা কাঁদে কাঁদুক, আমাকে মুক্তিযুদ্ধে যেতেই হবে, দেশ স্বাধীন করতে হবে। পরের দিনই পাশের বাড়ির আমার এক বন্ধুর বয়সে আমার চেয়ে সামান্য বড়, নাম তার বাবুল আজাদ, তাকে মুক্তিযুদ্ধে যাওয়ার কথা বলে ফেললাম। সঙ্গে সঙ্গে বাবুল আজাদ খুশিতে রাজি হয়ে গেল। বলল, আমি তো এই রকমেরই ভাবছিলাম এবং এই রকম একজন বন্ধুই খুঁজছিলাম। তারপর প্ল্যান প্রোগ্রাম করে একদিন খুব ভোরে দুজনে ভারতের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা দু বন্ধু গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে নদীর পরে একটি বাড়িতে এসে পৌঁছালাম। তখন প্রায় সন্ধ্যা। সখানেক পুরুষ মহিলা শিশু আগে থেকে নদী পার হওয়ার জন্য এই বাড়িতে ঘাপটি মেরে অপেক্ষা করছে। বাড়ির ঘাটে নদী ছোট্ট একটি ডিঙি নৌকা বাঁধা আছে। এই ছোট্ট নৌকাটিতে ৮-১০ জনের বেশি লোক একসঙ্গে পার হওয়া যাবে না। এই বাড়ির কোনো মানুষ এখানে নেই, শুধু কয়েকটি লাশ পচে গলে পড়ে আছে। আর এই যে শখানেক মানুষ, এরা সবাই শরণার্থী হয়ে ভারতে যাওয়ার জন্য এখানে এসে জড়ো হয়ে আছে। সন্ধ্যার পর নৌকার মাঝি এসে নদী পার করে দেবে এই অপেক্ষায় আছে। নদীতে পাক সেনারা গানবোট নিয়ে ঘাঁটি করেছে। দিনের বেলায় নদী পার হতে গেলে দেখা যাবে এবং আর্মিরা গুলি করে মেরে ফেলবে, তাই রাতের অপেক্ষায় আছে সবাই। রাতের অন্ধকারে নদী পার হতে হবে। অন্ধকার ঘনিয়ে এলো, বেশ গাঢ় অন্ধকার। হঠাৎ নদীতে পাকিস্তানি আর্মির গানবোটের সার্চ লাইটের আলো দেখা গেল। এদিকেই আসছে গানবোটটা। চাপা কান্না শুরু হয়ে গেল। কেউ কেউ বলছে, কাইন্দেন না ভাই, কাইন্দেন না, আল্লাহরে ডাকেন। গানবোটটা দ্রুত এদিকেই ছুটে আসছে। সবাই মৃত্যুর ভয়ে চুপসে গেল, কারো কোনো সাড়া শব্দ নেই, শুধু গানবোটের আওয়াজটা আর সার্চ লাইটের আলো। আমরা সবাই মাটিতে শুয়ে পড়লাম, যাতে গানবোটের সার্চ লাইটের আলোতে দেখা না যায়। বুকের ভেতর ভয়, তার উপর মানুষের পচা লাশের গন্ধ। দম বন্ধ হয়ে আসছে। দিন চারেক আগে পাকিস্তানি হানাদাররা এই বাড়িতে হানা দিয়ে এই মানুষগুলোকে হত্যা করেছে। আবাল বৃদ্ধ বনিতা, কারো মুখেই কোনো শব্দ নেই, অন্তরে শুধু আল্লাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আর ভগবানের নাম। গানবোট যতই এগিয়ে আসছে মনে হচ্ছে মৃত্যু ততই এগিয়ে আসছে। মৃত্যু এখন শুধু কয়েক মিনিটের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমি একটা গাছের আড়ালে দাঁড়িয়ে সবাইকে বললাম, কেউ শোয়া থেকে উঠবেন না, নড়াচড়াও করবেন না, কোনো কথা বলবেন না। সবাই মাটিতে যেভাবে শুয়ে আছেন ঠিক এভাবেই থাকবেন। কোনো প্রকার চিৎকার বা ছোটাছুটি মানেই নিশ্চিত মৃত্যু। আল্লাহ পাক যদি সহায় হন তাহলে আমরা এভাবেই বেঁচে যাব, এছাড়া আমাদের আর বাঁচার কোনো পথ নেই। সবাই সৃষ্টিকর্তাকে স্মরণ করেন। গানবোটটা একেবারে বাড়ির পাশে এসে দাঁড়ালো। সার্চ লাইটের তীব্র আলোয় আলোকিত হলো সারা বাড়ি। বাড়ির আঙ্গিনায় কাপড় শুকানোর যে দড়ি বাঁধা ছিল তাও স্পষ্ট দেখা গেল। গানবোটটি যত দ্রুত এসেছিল তত দ্রুতই চলে গেল, থামল না। একসময় অদৃশ্য হয়ে গেল। সবাই যেন নতুন জীবন নিয়ে বেঁচে উঠল। কিছুক্ষণ পর নৌকা নিয়ে মাঝি এলো। কার আগে কে যাবে একসঙ্গে লাফিয়ে নৌকায় উঠে পড়ল। যা হবার তাই হলো। তীরেই নৌকা ডুবে গেল। নৌকা তুলে পানি ফেলে মাত্র ভাসানো হলো, সঙ্গে সঙ্গে আবারও সবাই নৌকা লাফিয়ে উঠল। পানি সেচে নৌকা আবার ভাসানো হলো। আবার সবাই একসঙ্গে নৌকা উঠতে গিয়ে ডুবিয়ে দিল নৌকা। শিশু আর মহিলারা কাঁদতে শুরু করলো। আমি আর আমার বন্ধু বাবুল আজাদ উচ্চ কণ্ঠে ধমকের সুরে বললাম, আমরা দুজন সবার শেষে যাব, একজনও বাকি থাকতে আমরা যাব না। সবাই নদী পার হওয়ার পর আমরা পার হব। কে কে আমাদের সঙ্গে নদী পার হবেন? কেউই কোনো কথা বলল না, সকলেই চুপ। আমরা কথা দিলাম সবার আগে যাবেন, আমাদের আগে যাবেন। আমরা যাকে বলবো সেই নৌকায় উঠবেন, নইলে নৌকা আর তুলব না, সবাই একসঙ্গে মারা পড়ব। জনকয়েক বলল, ঠিক আছে, আপনারাই ঠিক করে দেবেন কে কখন উঠবে। কেউ কেউ বলে উঠল, আবার নিজেরাই আমাদেরকে ফেলে চলে যেয়েন না। বললাম, দেখতেই তো পারেন যাই কিনা। কাউকেই ফেলে আমরা যাব না, আমাদের কথা শুনেন, সবাই নদী পার হতে পারবো এবং আমাদের আগেই পার হবেন।
আবার নৌকা তুলে পানি ফেলে নৌকা ভাসালাম। ডান দিক থেকে এক এক করে 9 জন নৌকায় তুললাম। নৌকা ছেড়ে গেল, নামিয়ে দিয়ে আবার নৌকা ফিরে এলো। শেষ ট্রিপে আমরা 2 জন সহ 5 জন নৌকায় উঠে নদী পার হলাম। সীমান্তের কাছাকাছি বাতেন ভাই নামে এক ভদ্রলোকের বাড়িতে রাত্রি কাটানোর পর সকালবেলায় আমার বন্ধু বাবুল আজাদ কান্না জুড়ে দিল। সে ঢাকায় ফিরে আসবে, আবার আমাকে সঙ্গে নিয়ে ফিরে আসবে। বাবুল আজাদ কাঁদতে কাঁদতে বলতে থাকলো, রাত্রে মাকে স্বপ্ন দেখেছি, মা বলছে ফিরে আয়। রিম্মিকে স্বপ্ন দেখেছি। রিম্মি হলো বাবুল আজাদ আর আমার বাসার ঠিক উল্টো দিকের বাসার মস্ত বড় এক ধনী লোকের মেয়ে, বাবুল আজাদের প্রেমিকা। খুব ভালো মেয়ে, সব দিক দিয়েই ভালো, আচার ব্যবহার, অমায়িক, দেখতে সুন্দরী, ভালো ছাত্রী, সবার প্রিয়। বেচারা রিম্মির অকাল মৃত্যু হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি রিম্মি যেন বেহেশতে যান। বাবুল আজাদ বলল, স্বপ্নের ভিতর রিম্মি আমাকে বলছে, বাবুল তুমি যুদ্ধে যেও না, তুমি মরে গেলে আমি কাকে ভালোবাসবো? তুমি ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না। তুমি ফিরে এসো, নইলে আমাকেও নিয়ে যাও, ইত্যাদি ইত্যাদি বলতে বলতে সে কান্না বাবুল আজাদের। আমার কাছে বাবুলের দাবি, চল আমরা ঘরে ফিরে যাই। কান্না যখন কিছুতেই থামাতে পারলাম না, তখন বললাম, তুই ফিরে যা, আমি ফিরে যাব না। আমি যুদ্ধে যাব। বাবুলের উত্তর, আমি তোকে ফেলে একা ফিরে যাব না, চল দুজনেই ফিরে যাই। না, আমি ফিরে যাব না, তুই ফিরে যা। না, আমি তোকে ছাড়া ফিরে যাব না। বাবুল আমাকে সঙ্গে নিয়েই ঘরে ফিরে আসবে, আমি ফিরে আসব না। বাবুলের কান্না থামে না। এক পর্যায়ে বললাম, সীমান্তের কাছেই তো চলে এসেছি, চল আরেকটু সামনে গিয়ে দেখি কি হচ্ছে, তারপর ফিরে আসব। এবার বাবুল আজাদ রাজি হলো, কান্না থামালো। আমরা এবার সীমান্ত লক্ষ্য করে চলতে শুরু করলাম। যতই সীমান্তের কাছে যাচ্ছি ততই বেশি করে গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে। অনেক চড়াই উতরাই পার হয়ে 2 বন্ধু মিলে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গিয়ে পৌঁছালাম। পথের অনেক কাহিনী, সব লিখলে ফুরোবে না। ভারতে যে জায়গায় আমরা গিয়ে উঠলাম, জায়গাটা বেশ উঁচু পাহাড়ের মতো। তবে পাহাড় না, এই জায়গায় উঠেই দেখি খাকি পোশাক পরা 4-5 জন আর্মি একটি বাংকারে দাঁড়িয়ে আছে এবং আরও 7-8 জন আর্মি দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বলছে। দেখেই তো আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। আমি কোথায় এলাম? যে আর্মির ভয়ে সারা পথ কষ্ট করে এলাম, আর এখানে এসে সেই আর্মির একেবারে মুখের সামনে দাঁড়িয়ে পড়লাম। ভয়ে আমি হিম হয়ে গেলাম। কিন্তু কিছু সময় জ্ঞানশূন্য থাকলাম। তারপর ধীরে ধীরে তাকিয়ে দেখলাম জনগণের মাঝে কোনো প্রতিক্রিয়া নেই, সবাই যার যার কাজে ব্যস্ত। আমি ভীষণ অবাক হলাম, স্বপ্ন দেখছি না তো? পরে বুঝলাম, ও এটা তো ভারত, এরা ভারতীয় আর্মি। পৃথিবীর সব দেশের আর্মির পোশাকই এটা আমার জানা ছিল না। আমরা শরণার্থী ক্যাম্প বা শিবিরে না গিয়ে সোজা কলেজ টিলায় চলে গেলাম। কলেজ টিলা মানে আগরতলা MBB কলেজ ক্যাম্পাস। এই কলেজ টিলাতেই বাংলাদেশের প্রাক্তন বর্তমান নেতারা থাকেন। এখানে ছাত্র সংগ্রাম পরিষদের অফিস। শেখ ফজলুল হক মনির নেতৃত্বে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক, আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক বাংলার বাণী ও দৈনিক টাইমস পত্রিকার সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাগ্নে। 75-এর 15ই আগস্টে শেখ মনিকে হত্যা করা হয়। আসম রব, ডাকসুর ভিপি জাসদ এর সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ এরশাদ এর 88 সালের পার্লামেন্টের গৃহপালিত বিরোধী দলীয় নেতা, সম্মিলিত ওয়াচডগ, শেখ হাসিনার ঐক্যমত্যের সরকারের মন্ত্রী। আব্দুল কুদ্দুস মাখন 70 ও 71-এর ডাকসুর ছাত্র সংসদের GS 90 দশকে মারা যান এবং মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধা কবরস্থানে দাফন করা হয়। MA রশিদ পূর্ব পাকিস্তান ছাত্রলীগের দপ্তর সম্পাদক, স্বাধীনতা ইশতেহার পাঠকারী, স্বাধীনের পর বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, বর্তমান ব্যবসায়ী শেখ ফজলুল করিম সেলিম, প্রাক্তন ছাত্র নেতা শেখ মনির সহোদর, বর্তমানে দৈনিক বাংলার বাণীর সম্পাদক, যুবলীগের চেয়ারম্যান, জাতীয় সংসদ সদস্য।
মিজানুর রহমান মিজান, প্রাক্তন ছাত্রনেতা আব্দুল কুদ্দুস মাখনের ভগ্নিপতি, বর্তমানে ঢাকা জেলার এডিসি ল্যান্ড প্রমুখ এর তত্ত্বাবধানে কলেজ টিলা থেকে বাংলাদেশের ছাত্রদের তালিকাভুক্ত রিক্রুট করে সামরিক প্রশিক্ষণ নেওয়ার জন্য ভারতের বিভিন্ন ট্রেনিং ক্যাম্পে পাঠানো হতো। এই কলেজ টিলাতে গিয়ে আমরা মনি ভাই, মাখন ভাই, রশিদ ভাই এবং মিজান ভাইয়ের সাথে দেখা করলাম। নেতারা বললেন, যতদিন ট্রেনিংয়ে যাওয়া না হয় এখানেই থাক। আমরা সারাদিন আগরতলায় ঘুরে বেড়াই, রাতে কলেজ টিলায় ঘুমাই। এমনি করেই প্রায় মাসখানেক চলে গেল। আমরা সঙ্গে করে বাড়ি থেকে যে টাকা পয়সা এনেছিলাম তা শেষ হয়ে যাওয়ার উপক্রম হলো। এদিকে ট্রেনিংয়ে যেতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। এ অবস্থায় বন্ধু বাবুল আজাদ একদিন বলল, দোস্ত তুমি থাকো, আমি ঢাকায় যাই, যে বাড়ি থেকে টাকা নিয়ে আসি। আমি সঙ্গে সঙ্গে বাবুলের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম। বললাম, না, ট্রেনিংয়ে যতদিন না যাই ততদিন খেয়ে না খেয়ে কষ্ট করতে থাকি। খাওয়ার দারুণ কষ্টে পড়ে গেলাম। দিনে এক মুঠো ভাত পাই তো পাই না, এই অবস্থা। আর বাবুলের প্রতিদিনই একই কথা, তুই থাক, আমি ঢাকায় যাই, টাকা পয়সা নিয়ে আসি। আমি বলি, না, তুই ঢাকা ফিরে গেলে আর আসবি না। বাবুল আমাকে বোঝায়, দেখ দোস্ত, আমি যদি এখান থেকে চলে যেতে চাই তাহলে কি চলে যেতে পারি না? তুই কি আমাকে আটকিয়ে রেখেছিস? আমি চলে যেতে চাইলে তো যে কোনো সময় চলে যেতে পারি। তোকে বলে যাওয়ার দরকার কি? আমি এজন্যই তোকে বলে যেতে চাই যাতে তুই মন খারাপ না করিস। তুই বিশ্বাস কর, আমি কথা দিলাম ঠিকই ঢাকায় যেয়ে মার কাছ থেকে টাকা নিয়ে আবার তোর কাছে ফিরে আসব। আমি বাবুলের কথা বিশ্বাস করলাম না। যে ছেলে বাংলাদেশে থাকাতেই রাস্তা থেকে বাড়ি ফিরে যাওয়ার কথা জন্য কান্নাকাটি জুড়ে দিয়েছিল, সেই ছেলে সীমান্ত পাড়ি দিয়ে ঢাকার বাড়িতে গিয়ে আবার টাকা নিয়ে আবার আগরতলায় আসার যে ছেলে বাংলাদেশ থাকাতে রাস্তা থেকে বাড়ি ফিরে যাওয়ার জন্য কান্নাকাটি জুড়ে দিয়েছিল, সেই ছেলে সীমান্ত পাড়ি দিয়ে ঢাকায় বাড়িতে ফিরে গিয়ে টাকা নিয়ে আবার আগরতলায় আমার কাছে ফিরে আসবে, এটা আমার কিছুতেই বিশ্বাসযোগ্য মনে হলো না। তবে চিন্তা করলাম, বাবুল যে কোনো মুহূর্তেই সত্যি আমাকে না জানিয়ে বাংলাদেশে চলে যেতে পারে। ওকে ধরে রাখার কোনো উপায় তো আমার নেই। না বলে পালিয়ে যাবে তার চাইতে আমি বাবুলকে বাংলাদেশে যাওয়ার অনুমতি দিয়ে দেই, সেই ভালো। আমি বাবুল আজাদকে চলে যাওয়ার অনুমতি দিলাম। দু বন্ধু সীমান্তে এলাম, একজন আরেকজনকে জড়িয়ে ধরলাম। অশ্রু সজল চোখে আমি বাবুল আজাদকে বিদায় দিলাম। মনে হলো যেন আর দেখা হবে না। আমি টিলার উপর দাঁড়িয়ে রইলাম, সামনে সমতল ভূমি বাংলাদেশ। বাবুল ধীরে ধীরে বাংলাদেশে নেমে গেল। পলকহীন দৃষ্টিকে তাকিয়ে রইলাম বাবুলের যাওয়ার দিকে। দৃষ্টিতে বাবুল আজাদ টিলার উপর ওই একই স্থানে যতক্ষণ নির্বাক পলকহীন ভারাক্রান্ত হৃদয়ে আনমনা হয়ে দাঁড়িয়েছিলাম জানি না। ভারতীয় এক শিখ সৈন্যের স্পর্শে সংজ্ঞা ফিরে পেলাম। একাকী বিষণ্ণ মনে কলেজ টিলায় ফিরে এলাম। নিজেকে ভীষণ নিঃসঙ্গ মনে হলো। সারা রাত ঘুম হলো না। রাতভর শুধু মনকে শক্ত করলাম। দেখতে দেখতে সপ্তাহখানেক পার হয়ে গেল। শুনলাম কলেজ টিলায় আমরা যারা আছি তাদের খুব তাড়াতাড়ি ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হবে। শুনে মনটা ভালো লাগলো। মুক্তিযোদ্ধা হব, দেশের মুক্তিযুদ্ধের জন্য যুদ্ধ করব। বাবুল আজাদের কথা মনে হলো। বাবুল আজাদ আর আসবে না জানি, তবুও যদি আসে আমাকে পাবে না। এসে দেখবে আমি ট্রেনিংয়ে চলে গেছি। আমার সঙ্গে বাবুল আজাদের আর দেখা হবে না। যদি বেঁচে থাকি, বাবুলও যদি বেঁচে থাকে, দেশ স্বাধীন হলে হয়তো দেখা হবে। মিজানুর রহমান মিজান ভাই খুব অসাময়িক লোক। আমাকে ডেকে বললেন, রেন্টু তৈরি হও, 2-4 দিনের মধ্যেই ট্রেনিংয়ে যাবে। তুমি ছোট তো, তাই একটু ঝামেলা হবে। তোমাকে ছোট বলে ট্রেনিংয়ে নিতে চাবে না, তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। মিজান ভাই ট্রেনিংয়ের লিস্টটা লিখে, তাই খুব একটা ঘাবড়ালাম না। বাবুল চলে গেছে বেশ কয়েকদিন হয়ে গেল। মনের গভীরে নিজের অজান্তেই ক্ষীণ আশা। এখনও বাবুল এলো না। আগামী পরশুদিন সকালে 7টায় আমি ট্রেনিংয়ে চলে যাব। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মাগরিবের নামাজের সালাম ফেরাতেই দেখি বাবুল আজাদ বলছে, রেন্টু আমি আইসা পড়ছি। আমি স্বপ্ন দেখছি না, ঠিক দেখছি। কিছুক্ষণ বুঝে উঠতে পারলাম না। সত্যি সত্যি বাবুল আজাদ এসেছে। ব্রিগেডিয়ার আমিন আহমেদ চৌধুরী 1988 সালে ভারত সরকারের কাছে
থেকে 71-এ মুক্তিযোদ্ধাদের যে তালিকা সংগ্রহ করে এবং পরবর্তী পর্যায়ে সেনানিবাস ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে এবং তার পরবর্তী পর্যায়ে 1998-99 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দপ্তরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের যে তালিকা সংরক্ষিত হয়, ভারতীয় সেই তালিকার 1 নম্বর ভলিউমের 461 নম্বর। মোহাম্মদ আবুল হোসেন, পিতা একে আজাদ, 64B কে দাস রোড, ফরাশগঞ্জ, ঢাকা। মোহাম্মদ আবুল হোসেন এর ডাকনাম ছিল বাবুল আজাদ। শুধু একা বাবুল আজাদ আসেনি, সঙ্গে আবার মনির নামে একজনকে নিয়ে এসেছে। ব্রিগেডিয়ার আমিন আহমেদ চৌধুরী 1988 সালে ভারত সরকার থেকে নেওয়া 1971-এর মুক্তিযোদ্ধাদের তালিকা সংগ্রহ করে এবং পরবর্তী পর্যায়ে সেনানিবাস ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে এবং পরবর্তী পর্যায়ে 98-99 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দপ্তরে মুক্তিযোদ্ধাদের যে তালিকা সংরক্ষিত হয়, ভারতীয় সেই তালিকার 1 নম্বর ভলিউমের 466 নম্বর। মোহাম্মদ আবুল হালিম সিদ্দিক, পিতা মোহাম্মদ সুবেদ আলী, 53 নম্বর বি কে দাস রোড, ফরাশগঞ্জ, ঢাকা। মোহাম্মদ আব্দুল হালিম সিদ্দিকের ডাকনাম হলো মনির। বর্তমানে মনির সপরিবারে আমেরিকায় বসবাস করে। মনির আমাদেরই পাড়ার ছেলে। আমি অবশ্য মনিরকে এর আগে চিনতাম না। এই প্রথম দেখলাম মনিরকে। মিজান ভাইয়ের কাছে গিয়ে বললাম, আমরা 2 বন্ধু ছাড়া আমি ট্রেনিংয়ে যাব না, যে করেই হোক বাবুল আজাদ ও মনিরকে আমার সঙ্গে ট্রেনিংয়ে পাঠাতেই হবে। পরের দিন সকালে মনির বলল, ওর বড় ভাই মন্টু ভাই আগরতলাতেই কোথাও আছে। ছুটলাম মনির ভাইয়ের বড় ভাইয়ের সন্ধানে। খুঁজে বের করলাম মন্টু ভাইকে। মন্টু ভাই ট্রেনিং শেষ করে অস্ত্র নিয়ে বাংলাদেশের ভিতরে যুদ্ধে যাওয়ার অপেক্ষায় আছেন। মন্টু ভাইয়ের কাছেই শুনলাম আমরা সেজো ভাই ঢাকা কায়েদে আজম বর্তমান শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্র সংসদের জিএস মুজিবুর রহমান মন্টু ট্রেনিং শেষ করে অনেক আগে ঢাকায় অপারেশনে চলে গেছে। কলেজটিরাই ফিরে এসে দেখা হলো শহীদ ভাইয়ের সাথে। শহীদ ভাই আমার সেজো ভাই মুজিবুর রহমান মন্টুর বন্ধু এবং কায়েদে আজম কলেজ ছাত্র সংসদের এজিএস। শহীদ ভাই আমাদের পরে যাবে টেন্ডুয়া ট্রেনিং ক্যাম্পে সামরিক প্রশিক্ষণ নেওয়ার জন্য। মিজান ভাইয়ের বদৌলতে পরের দিন সকালে আমরা 3 বন্ধু এটা মিলিটারি লরিতে উঠে বসলাম। অন্যান্যদের সাথে মিলিটারি লরিতে ওঠার আগে 3-4 জায়গায় আমাদের নাম লেখা হলো এবং আমাদের স্বাক্ষর নেওয়া হলো। সামরিক লরি আমাদের নিয়ে চলতে শুরু করলো। সন্ধ্যা নাগাদ লেম্বুচোরা নামক ট্রেনিং ক্যাম্পে পৌঁছে গেলাম। এই লেম্বুচোরা ট্রেনিং ক্যাম্পে ভারতীয় সেনাবাহিনীর মেজর কে.বি. সিং এবং মেজর আর.পি. শর্মার অধীনে 1 মাস সামরিক প্রশিক্ষণ শেষে 2 নম্বর সেক্টরের সদর দপ্তর মেলাঘর থেকে অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকে পড়লাম। 2 নম্বর সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ। 2 নম্বর সেক্টর কমান্ডার মেজর খালেদ মোশাররফকে নিয়ে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি নিয়ে তার নামের ইংরেজি প্রথম অক্ষর কে অনুসারে গড়ে তোলা হলো এই ফোর্স এবং এই কে ফোর্সের অধিনায়ক হন খালেদ মোশাররফ। তখন 2 নম্বর সেক্টরের কমান্ডারের দায়িত্ব নেন ক্যাপ্টেন থেকে সদ্য পদোন্নতি পাওয়ার মেজর হায়দার। খুব সম্ভবত খালেদ মোশাররফ যখন 2 নম্বর সেক্টর কমান্ডার, হায়দার 2 নম্বর সেক্টর 2IC ছিলেন। আমরা যারা ভারতে সামরিক প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছি, আমাদের প্রশিক্ষণকালে অসংখ্যবার বহু জায়গায় আমাদের নাম, পিতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, কয়জন ভাই, কয়জন বোন, তাদের ইত্যাদি বিশদ লিপিবদ্ধ করা হয় এবং স্বাক্ষর নেওয়া হয়। এই জাতীয় বায়োডাটা দিতে বিরক্ত হয়ে পড়েছিলাম। ভারত সরকার যদি প্রয়োজন মনে করে ওই তালিকা ধরে এখনও আমাদের খুঁজে বের করে ফেলতে পারে। একমাত্র কাদের সিদ্দিকী বীর উত্তম এর কাদেরিয়া বাহিনী ছাড়া আমরা যারা ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছি এবং মুক্তিযোদ্ধারাই মূল মুক্তিযোদ্ধা বা প্রথম মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধারাই দেশে এসে ছাত্র যুবকদের ট্রেনিং দিয়ে আরও মুক্তিযোদ্ধা তৈরি করে, অর্থাৎ ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের থেকে জন্ম নেয় দেশীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। এ হলো ইন্ডিয়ান ট্রেন্ড এবং লোকাল ট্রেন্ড মুক্তিযোদ্ধা এবং এই মুক্তিযোদ্ধাদের সাথে এদেশের অপামর জনতার যোগ হয়ে হলো মুক্তিবাহিনী। যদি মুক্তিবাহিনী বলা হয় বা ধরা হয় তাহলে কেবল রাজাকার, আল বদর, আল শামস ব্যতীত সকল 7.5 কোটি বাঙালি মুক্তিবাহিনী। যেমন সেনাবাহিনীর সকল সদস্যই যুদ্ধ করে না,
সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর্সের লোকদের দায়িত্ব হচ্ছে ব্রিজ, কালভার্ট, পুল ইত্যাদি তৈরি করা, যুদ্ধ করা নয়। আবার সেনাবাহিনীর মেডিকেল কোর বা সিগন্যাল কোরের সদস্যরা যুদ্ধ করে না। মেডিকেল কোরের দায়িত্বে হচ্ছে ভারত সৈনিকের চিকিৎসা করা, যুদ্ধ করা নয়। সিগন্যাল কোরের দায়িত্ব হচ্ছে সিগন্যাল দেওয়া, যুদ্ধ করা নয়। সেনাবাহিনীর সাপ্লাই কোরের লোকেরা যুদ্ধ করে না, কিন্তু যুদ্ধক্ষেত্রে রসদ, গোলাবারুদ, খাবার ইত্যাদি সকল কিছু সাপ্লাই করার বা পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে সাপ্লাই কোরের। সেনাবাহিনীর পদাতিক, ইনফ্যান্ট্রি, গোলান্দাজ, আর্টিলারি ইত্যাদি কোরের কাজ হচ্ছে যুদ্ধ করা। সেনাবাহিনীর পদাতিক, গোলন্দাজ ইত্যাদি কোরের কাজ হচ্ছে শত্রুকে আক্রমণ করে বা শত্রুর আক্রমণ প্রতিহত করা, অর্থাৎ সাধারণ ভাষায় যুদ্ধ করা। ইঞ্জিনিয়ারিং কোর, সিগন্যাল কোর, মেডিকেল কোর, সাপ্লাই কোর ইত্যাদি সকল কোর মিলাই হয় সেনাবাহিনী। এখন যদি ইঞ্জিনিয়ারিং কোরের লোকেরা ব্রিজ বা পোল না বানিয়ে দেয়, তাহলে সৈনিকেরা নদী পার হতে পারবে না। মেডিকেল কোর চিকিৎসা না করলে আহত সৈনিক সুস্থ হতে পারবে না। সিগন্যাল কোর সিগন্যাল না দিলে সৈনিকেরা বুঝতে পারবে না। সাপ্লাই কোর সাপ্লাই না দিলে সৈনিকেরা গোলাবারুদ পাবে না, খাবার পাবে না। এখন যদি ইঞ্জিনিয়ারিং কোর ব্রিজ তৈরি না করে, মেডিকেল কোর চিকিৎসা না দেয়, সিগন্যাল কোর সিগন্যাল না দেয়, সাপ্লাই কোর সাপ্লাই না দেয়, তাহলে কি পদাতিক বা গোলন্দাজ কোর যুদ্ধ করতে পারবে? না, পারবে না। যুদ্ধ করতে হলে উল্লেখিত সকল কিছু চাই। এই সকল কিছু মিলেই হয় যুদ্ধ। আমাদের মুক্তিযুদ্ধও সকল কিছু মিলে হয়েছে। যেমন নৌকার মাঝি মুক্তিযোদ্ধাদের নদী পার করে দিয়েছেন, ইঞ্জিনিয়ারিং কোরের দায়িত্ব পালন করেছেন। গ্রাম্য ডাক্তার বা ঔষধের দোকানদার মুক্তিযোদ্ধাকে চিকিৎসা করে মেডিকেল কোরের কাজ করেছেন। গ্রামের কৃষক পাকিস্তানি সেনাবাহিনীর গতিবিধির খবর মুক্তিযোদ্ধাকে জানিয়ে সিগন্যাল কোরের ভূমিকা নিয়েছেন। গ্রামের মা ভাত রেঁধে খাইয়েছেন এবং সাধারণ মানুষ অস্ত্র ও গুলির বোঝা মাথায় করে মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দিয়ে সাপ্লাই কোরের কাজ করেছেন। তবেই না কেবল আমরা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছি, আমরা মুক্তিযোদ্ধারা পদাতিক বা গোলন্দাজ কোরের কাজ করেছি। গোটা 7.5 কোটি বাঙালি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, সিগন্যাল, সাপ্লাই ইত্যাদি কোরের কাজ করেছে। এই সকল কোরের সমন্বয়ে অর্থাৎ মুক্তিযোদ্ধা জনতার সমন্বয়ে সৃষ্টি হয়েছে মুক্তিবাহিনী। কেবল রাজাকার, আলবদর ব্যতীত সকল বাঙালি মুক্তিবাহিনী। পাকিস্তানিরা অবশ্য এই সংজ্ঞায় বিশ্বাস করত, আর এজন্যই তারা নির্বিচারে বাঙালি হত্যা করেছে। নির্বিচারে বাঙালি হত্যা করা ছাড়া পাকিস্তানি সৈন্যদের আর যা করার ছিল তা হলো আত্মসমর্পণ। পাকিস্তানি সেনাবাহিনীর অবস্থা ছিল দ্বীপান্তরে বা নির্বাসনে আসা মানুষের মতো। নির্বাসনে বা দ্বীপান্তরে আসা মানুষের সাথে পাক সেনাদের পার্থক্য ছিল শুধু নিরস্ত্র আর সশস্ত্র। নির্বাসনে পাঠানো মানুষ থাকে নিরস্ত্র, কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর সৈনিকদের আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে নিজ ভূখণ্ড পাকিস্তান থেকে 1200 মাইল দূরে বাংলাদেশে নির্বাসনে পাঠানো হয়েছিল। পাকিস্তানি সমরবিদ ও রাজনীতিবিদ মনে করেছিল তারা শুধু অস্ত্রের জোরে মানুষ খুন করে বাংলাদেশ দীর্ঘদিন দখল করে রাখতে পারবে। কিন্তু সেই মাত্র নিরস্ত্র বাঙালির সংক্ষিপ্ত সামরিক ট্রেনিং নিয়ে অস্ত্র হাতে তুলে নিল। সঙ্গে সঙ্গে শুরু ঢাকা শহর অঞ্চল ছাড়া গোটা বাংলাদেশের নিয়ন্ত্রণ চলে গেল মুক্তিযোদ্ধা ও মুক্তিবাহিনীর কাছে। বাংলাদেশে আসা পাকিস্তানি সেনাবাহিনীর কাছে যে ধরনের অস্ত্র এবং যে পরিমাণ অস্ত্র ছিল তা দিয়ে কেবল নিরস্ত্র মানুষকে দীর্ঘদিন দাবিয়ে রাখা যেত ঠিকই, কিন্তু সশস্ত্র মানুষকে বেশি দিন দাবিয়ে রাখা কিছুতেই যেত না। এবং ভারতের মতো একটি রাষ্ট্রের আক্রমণ মোকাবেলা করার ক্ষেত্রে বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানিদের অস্ত্র ছিল সম্পূর্ণ অকার্যকর। মাত্র কয়েক মাসের মধ্যে মুক্তিযোদ্ধা এবং এদেশের আপামর জনতা অর্থাৎ মুক্তিবাহিনী দাপটে পাক হানাদের দ্বারা রাতের বেলায় চলাফেরা বন্ধ করে দিল। তবে পাক হানাদাররা ঠান্ডা মাথায় একটা পরিকল্পনা দ্রুত চালিয়ে যেতে থাকলো। তা হলো এদেশের নারীদের ধর্ষণ করা। পাকিস্তানিদের নীল নকশায় ছিল এদেশের কিশোর যুবতী রমণী নির্বিচারে ধর্ষণ করে তাদের পেটে পাকিস্তানিদের জারজ সন্তান তৈরি করা, বাঙালি নারীর গর্ভে পাকিস্তানি জারজ বংশধর বৃদ্ধি করা এবং পাকিস্তানি এই জারজদের দিয়ে বাংলাদেশকে চিরকাল দখল করে রাখা। পাকিস্তানিরা তাদের পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য গোলাম আজম, মতিউর রহমান, নিজামীদের মতো মুষ্টিমেয় হাতে গোনা কতিপয় ঘৃণিত ব্যক্তিকে তাদের দোসর হিসেবে পেল ঠিকই, কিন্তু গোটা বাঙালি জাতি পাকিস্তানিদের চিরদিনের জন্য উপড়ে ফেলার জন্য ছিল বদ্ধপরিকর।
অপরদিকে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সরকার এবং ভারতের জনগণ বাঙালির জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের সকল ধরনের সাহায্যের দুয়ার খুলে দিল অকৃপণভাবে।